হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব পিএনসি, পোস্ট নেটাল কেয়ার। আমি এএনসিটা আলোচনা করে ফেলেছি, তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আজকে আলোচনা করব পিএনসি, পোস্ট নেটাল কেয়ার। আফটার ডেলিভারি মায়ের যে কেয়ার সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে অনেক কোশ্চিন করে, ইন্টারভিউর ক্ষেত্রে অনেক কোশ্চিন করে এই পোস্ট নেটাল কেয়ার সম্পর্কে। ঠিক আছে, কী কী কোশ্চিন হতে পারে বা কী কী আলোচনা করলে আমরা বুঝতে পারবো এই পোস্টনেটাল কেয়ারের যতগুলো বিষয় আছে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, হসপিটালের যে চেকলিস্ট আছে আফটার ডেলিভারি বা বিফোর ডেলিভারি এবং জাস্ট আফটার ডেলিভারি, সেগুলো চেকলিস্ট ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা হসপিটালের একটা পেপার, এগুলো বিএসটি বলে, এখানেই কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়। একটা মা যখন অ্যাডমিশন হয় এই পেপারটাতেই সব কিছু লেখা থাকে। তো কী কী কোশ্চেন এই পেপার থেকেও করতে পারে সেটাও তোমাদেরকে জানাবো, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না। তো চলো আলোচনা করা যাক। পোস্ট নেটাল কেয়ার, আমরা অ্যান্টিনেটাল কেয়ার তো জেনে ফেলেছি। ঠিক আছে, এবার পোস্টনেটাল কেয়ারটা ভালো করে জানবো। পোস্টনেটাল কেয়ার কাকে দিব? আমি আগেও বলেছিলাম, যেমন অ্যান্টিনেটাল কেয়ার কাকে দেবো, কেয়ার অফ দ্য মাদার অ্যান্ড নিউবর্ন আফটার ডেলিভারি ইজ নন অ্যাজ পোস্টনেটাল কেয়ার। আমরা কি করব, আফটার ডেলিভারি মা এবং বাচ্চাকে যে কেয়ারটা দিব সেটাই হচ্ছে পোস্টনেটাল কেয়ার। বুঝতে পারলে? পোস্টনেটাল কেয়ার যেটাকে আমরা বলি পোস্টপার্টাম কেয়ার। ঠিক আছে, দুটোও বলা যাবে, পোস্টপার্টাম কেয়ার এবং পোস্টনেটাল কেয়ার দুটোই একই। আর এটাকে তোমরা পেরিনেটোলজি বলতে পারো, এটাকে পেরিনেটোলজি বলে। এবার আমরা কেয়ার সম্পর্কে জানবো। ফার্স্ট আমরা মায়ের কেয়ার সম্পর্কে জানবো, কী কী কেয়ার দেওয়া হয় এবং কেয়ারের উদ্দেশ্যটা কী, কেন কেয়ার দিব আমরা। তো কেয়ার অফ মাদার, আগে আমরা মায়ের কেয়ারটা জানবো, কেন মাকে কেয়ার দেওয়া হয় আফটার ডেলিভারির। অবজেক্টিভ অফ পিএনসি, আগে আমরা এএনসিটা জেনেছিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যেগুলোতে ইম্পর্টেন্ট লিখবো সেগুলো তোমরা ভালো করে পড়বে। তো আমরা জানবো অবজেক্টিভ অফ পিএনসি। এক নম্বরে দেখো, টু প্রিভেন্ট কমপ্লিকেশন অফ পোস্টপার্টাম পিরিয়ড। আমরা যদি ভালো করে কেয়ারটা দিই তাহলে হচ্ছে টু প্রিভেন্ট কমপ্লিকেশন অফ পোস্টপার্টাম পিরিয়ড। পোস্টপার্টামের যে পিরিয়ডে যে কমপ্লিকেশনগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো ঠিকমতো যদি আমরা এই পোস্টপার্টাম কেয়ারটা দেওয়া যায়। ঠিক আছে, আরেকটা বলেছে টু প্রোভাইড কেয়ার অফ র্যাপিড রেস্টোরেশন অফ দ্য মাদার্স হেলথ। তো এই যে কেয়ারটা দেবো, কেয়ারের ফলে কি হবে, যে মায়ের যে রেস্টোরেশন অফ দ্য মাদার হেলথ, মায়ের যে সুস্বাস্থ্য বজায় থাকবে সেটার উদ্দেশ্য আমরা কিন্তু কেয়ারটা দেব। পরেরটা দেখো, টু চেক এডিকুয়েটসি অফ ব্রেস্ট ফিডিং। ঠিক আছে, আমরা ব্রেস্ট ফিডিংয়ের জন্য উৎসাহ করব মাকে। ঠিক আছে, যেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে বলবো। টু প্রোভাইড ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, আর আমরা প্রোভাইড করব মানে হচ্ছে কাউন্সিলিং করব, কি করব, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কি করা উচিত, কটা বাচ্চা নেওয়া উচিত, তারপরে তোমাকে স্টেরিলাইজেশন করতে হবে বা কী কী মেথড আছে, কন্ট্রাসেপটিভস আছে, সেগুলো সম্পর্কে জানাতে হবে। তবে আমি এখানে জানিয়ে দিই, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা টপিক আলোচনা করব, সেটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। পরেরটা দেখো, টু প্রোভাইড হেলথ এডুকেশন টু মাদার অ্যান্ড ফ্যামিলি। তারপরে আমরা প্রোভাইড কী করব, হেলথ এডুকেশনটা প্রোভাইড করব, কিভাবে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিউট্রিশন কিভাবে খেতে হবে। ঠিক আছে, তো এগুলো আমরা তারপরে যে ফ্যামিলি প্ল্যানিং সেগুলো সম্পর্কে আমরা হেলথ টক দিব। তো এই হচ্ছে আমাদের অবজেক্টিভ মানে উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যেন পোস্টপার্টাম পিরিয়ডে যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো যেন প্রিভেন্ট করতে পারি আগে থেকে। ঠিক আছে, যেমন হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ডে কি হতে পারে, পিপিএইচ হতে পারে। ঠিক আছে, তো পিপিএইচ যদি হয় তার আগে আমরা যখন ডেলিভারি করব, ডেলিভারি করার সময় যদি আমরা যখন প্লেসেন্টটা রিমুভ করব, প্লেসেন্টটা রিমুভ করার সময় ওই সময় যদি ঠিকঠাক আমরা যদি রিমুভ করতে পারি, তাহলে দেখবে যে পরের যে পিরিয়ডটা মানে পোস্টপার্টাম পিরিয়ডটাতে কোনো কমপ্লিকেশন থাকবে না, পিপিএইচের সম্ভাবনা কম থাকবে। আর আমরা যদি সেই সময় প্লেসেন্টটা বের করলাম বাট ভিতরে মেমব্রেন থেকে গেল, ঠিকমতো পরিষ্কার করলাম না, বা ধরনের তুমি স্টিচ করতে গিয়ে সেখানে হেমাটোমা হয়ে গেল, ঠিকমতো স্টিচ করতে পারলে না, এই যে, তো আগে থেকে আমাদেরকে সেগুলো কাজগুলো ভালো করতে হবে। তারপরে যে পরের যে
পিরিয়ডটা আছে সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। তো এই হচ্ছে একটা উদ্দেশ্যগুলো দেখবে, 5টা পয়েন্ট আছে, ভালো করে তোমরা দেখে নেবে। পরেরটাতে চলে আসি। পরেরটাতে কি, পিএনসি সার্ভিস পোস্টনেটাল ভিজিট। আমি অ্যান্টিনেটাল ভিজিট সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছে পোস্টনেটাল ভিজিট, মানে আফটার ডেলিভারির পরে, মানে ডেলিভারির পরে যে কটা ভিজিট হয়, ঠিক আছে। ইএনএম কটা ভিজিট করবে, আশা কর্মীরা কটা ভিজিট করবে বাড়ি গিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। আগে আমরা যেমন অ্যান্টিনেটালে 4টা ভিজিট সম্পর্কে আলোচনা করেছি, এবার আমরা এই পোস্টনেটালে ভিজিটগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো 1 নম্বরে কি বলেছে, হোম ভিজিট বাই দ্য এএনএম, মানে এএনএমগুলো হোম ভিজিট করবে ফিমেল হেলথ ওয়ার্কার, যেগুলো হচ্ছে ফিমেল হেলথ ওয়ার্কারে থাকে, এএনএমগুলো ফিমেলেই থাকে, ঠিক আছে, ফিমেল হেলথ ওয়ার্কার। তো এরা অ্যাটলিস্ট 3 ভিজিট করবে, মানে 3টা ভিজিট করবে। ইএনএমগুলো বাড়ি গিয়ে 3টা ভিজিট করবে, ঠিক আছে, যেখানে বলেছে হোম ভিজিট বাই দ্য এএনএম। তাহলে এখানে তোমরা জেনে নিলে অ্যাটলিস্ট 3টা ভিজিট করবে এএনএমগুলো। হোম ভিজিট বাই দ্য আশা আফটার ডেলিভারি, ডেলিভারির পর যে আশা কর্মীগুলো আছে তারা যে ভিজিট করবে সেটা ভিজিট হচ্ছে, দেখো ভালো করে মনে রাখবে, বিষয়গুলো মনে রাখো। হোম ডেলিভারি হলে, যদি বাড়িতে ডেলিভারি হয়, কারো আবার বাড়িতেও ডেলিভারি হচ্ছে, তার জন্য আশাকর্মী ভিজিট করবে 7টা ভিজিট হবে, আশাকর্মী বাড়ি গিয়ে ভিজিটগুলো করবে, ঠিক আছে। ডেগুলো দেখো, ফার্স্ট ডে, তারপর হচ্ছে 3rd ডে, 7th ডে, তারপর হচ্ছে 14th ডে, মানে হচ্ছে 1 নম্বর ভিজিট 3 নম্বরে যাবে, মানে হচ্ছে 3 দিন পরে যাবে, 7 দিন পরে যাবে, 14 দিন পরে যাবে, ঠিক আছে। আর হচ্ছে 21 দিন পরে যাবে, 28 দিন পরে যাবে, 42 দিন পরে যাবে। তাহলে হচ্ছে 7টা ভিজিট করতে হবে যদি হোম ডেলিভারি হয়, ঠিক আছে, মাথায় মনে রাখবে এটা, একদম ভিজিটগুলো মনে রাখবে। এখানে দেখো 1 ভিজিট, 2 ভিজিট, 3 ভিজিট, এই 1 সপ্তাহের মধ্যে 3টা ভিজিট, 1 উইকের মধ্যে 1 উইক 3টা, কটা ভিজিট, 3টা ভিজিট। তারপর হচ্ছে একটা হবে 14তে, মানে হচ্ছে 14 দিন পর আরেকটা ভিজিট, তারপরে 21 দিন পর আরেকটা ভিজিট, 28 দিন পর আরেকটা ভিজিট, 42 দিন পর আরেকটা ভিজিট, টোটাল হবে 7টা ভিজিট যদি হোম ডেলিভারি হয়। এবার চলে আসছি ইনস্টিটিউশনাল ডেলিভারি। এখানে হসপিটালে যদি ডেলিভারি হয় তাহলে আশাকর্মী ভিজিট করবে কটা, 6 ভিজিট, মানে 6টা ভিজিট করবে, মনে রাখবে 6টা ভিজিট করবে হসপিটালে ডেলিভারি, সেটা হবে নর্মাল ডেলিভারি। এখানে লিখে দিই নর্মাল ডেলিভারি। যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে হচ্ছে কটা ভিজিট করবে, 6টা। আর যদি সিজারেন ডেলিভারি হয় হসপিটালের মধ্যে তাহলে হচ্ছে 5টা। এবার হচ্ছে কেন, দেখো 6টা ভিজিট করছে হসপিটালে যদি নর্মাল ডেলিভারি হয়, এর কারণ হচ্ছে দেখো হসপিটালে মিনিমাম 48 ঘন্টা রাখে, মিনিমাম যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ক ঘন্টা রাখে, 48 ঘন্টা রাখে, 48 ঘন্টা রাখে, তারপরে ছুটি দেয়, ঠিক আছে, 48 আওয়ার্স। এবার চলে আসে সিজারিয়ানের ক্ষেত্রে, মানে হচ্ছে যাদের কি করছে, সিজার করছে, সিজারের ক্ষেত্রে আমরা কটা ভিজিট দেখব, আশাকর্মী বাড়িতে আসবে 5টা ভিজিট, কারণ মিনিমাম 3 থেকে 5 দিন হসপিটালে থাকতে হবে, 3 থেকে 5 দিন হসপিটালে থাকতে হয়, ঠিক আছে, 3 থেকে 5 দিন যদি সিজারেন হয়। তো যেহেতু 3 থেকে 5 দিন চলে যায় তাহলে 5 ভিজিট হবে, মানে 5 ভিজিট করতে হবে আশাকর্মীকে। এগুলো হচ্ছে ভিজিটগুলো ভালো করে মনে রাখো কটা ভিজিট হয়। তাহলে আমি এখানে সংক্ষেপে বলে দিই, হোম ভিজিট বাই দ্য এএনএম অ্যাটলিস্ট 3টা ভিজিট করতে হবে। তারপর হচ্ছে হোম ডেলিভারি যদি হয় তাহলে আশাকর্মী ভিজিট করবে 7টা। এবার হচ্ছে যদি হসপিটাল হয়, যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেলিভারি, সেটা হবে 6টা ভিজিট করবে, তার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বললাম। আর যদি সিজারেন হয় তাহলে 5টা ভিজিট করবে, এগুলো তোমরা মনে রাখবে। পরেরটা চলে আসছি পোস্টনেটাল এক্সামিনেশন, যেটা আমরা অ্যান্টিনেটাল এক্সামিনেশন করেছিলাম। কি করেছিলাম, প্যালর করেছিলাম, এডিমা করেছিলাম, তারপরে কি করেছিলাম বিপি চেক করেছিলাম, তারপরে যে ফান্ডাল হাইট দেখেছিলাম, এগুলো আমরা করেছিলাম। এবার আমরা দেখব পোস্টনেটাল এক্সামিনেশন, আমরা কি চেক করব পোস্টনেটাল এক্সামিনেশনের, আমরা চেক করব হেলথ চেক আপ করবো, কি টুইস এ ডে ডিউরিং ফার্স্ট 3 days, মানে 3 দিন আমরা কি চেক আপ করবো বাড়ি গিয়ে। এই যে আশাকর্মীগুলো 3 দিন, মানে আশা না, এএনএমগুলো চেক আপ করবে, কি চেক আপ করবে, দিনে 2 বার
চেক আপ করবে, ঠিক আছে। এইগুলো তো হয় না সাধারণত, শুধু এগুলো বলে, বাট আদৌ আমি দেখলাম না যে এএনএমগুলো এরকম চেক আপ করে 3 দিন ধরে। তারপরে হচ্ছে দেন ওয়ান্স এ ডে, মানে দিনে একবার, টিল আম্বালিকাল কর্ড ড্রপ অফ, মানে হচ্ছে দিনে একবার করে দেখবে যে আম্বালিকাল কর্ড যে আছে সেটা হচ্ছে পড়েছে কিনা, কেমন অবস্থায় আছে, লালচে কালারের হয়ে গেছে কিনা, বা সেখানে ইনফেকশন হয়েছে কিনা, সেগুলো দেখতে হবে। এগুলো কাজ কিন্তু ইএনএম এর কাজ। তারপরে চলে আসি অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ 6 উইক, লাস্ট 6 উইক পর্যন্ত টু চেক ইনভাইলেশন অফ ইউটেরাস। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে 6 মান্থ ধরে, মানে 6 সপ্তাহ, 6 মান্থ না সরি 6 সপ্তাহ ধরে দেখতে হবে সেটা হচ্ছে ইউটেরাসটা ঠিক জায়গায়, মানে ইউটেরাসটা সেই তার আগের পজিশনে এসেছে কিনা। মানে দেখো ডেলিভারির ক্ষেত্রে ইউটেরাস কিন্তু অনেকটা বড় হয়ে যায়, তারপরে আফটার ডেলিভারির ক্ষেত্রে ইউটেরাস তার নিজের জায়গায় পৌঁছে যায় এবং ছোট হয়ে যায়। তো ইউটেরাস নিজের জায়গায় পৌঁছেছে কিনা, ছোট হয়েছে কিনা, দেখো একটা নর্মাল ইউটেরাস যেটা হচ্ছে যাদের হচ্ছে আনমেরিড, এমনি ইউটেরাসের যে ওজন সেটা হচ্ছে 50 গ্রাম, মানে একদম ছোট। ডেলিভারির সময় সেটা কিন্তু বড় হয়ে যায়, আর ডেলিভারির পর সেটা আবার ছোট হয়ে যায়। তো এই জিনিসটা ছোট হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে। অনেকজনের কী হয়ে গেছে, ইউটেরাস যেমন ছিল ডেলিভারির সময় তেমনটাই থেকে যাচ্ছে, সেটা কিন্তু একটা ইনফেকশনের চান্স বা কোনো একটা প্রবলেম আছে, সো সেগুলো দেখতে হবে। আর একটা জিনিস চেক করব, হিমোগ্লোবিন এক্সামিনেশন। দেখো এখানে কিন্তু হিমোগ্লোবিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডেলিভারির পর বা ডেলিভারির সময় অনেক ব্লাড লস হয়, ঠিক আছে, অনেক ব্লাড লস হয়। যেহেতু অনেক ব্লাড লস হয় তাহলে আমাদের হিমোগ্লোবিনটা কিন্তু চেক করতে হবে ডিউরিং পিএনসি ভিজিট। যে সময় আমরা পিএনসি ভিজিটগুলো করব সেই সময় হিমোগ্লোবিনটা চেক করে নিতে হবে কতটা আছে, ঠিক আছে। যদি লেস দেন 7 থাকে তাহলে তো কিন্তু ওটা এনিমিয়া বুঝে নেব, যে এনিমিক চলে যাচ্ছে। দেখো পোস্টনেটাল এক্সারসাইজ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট আফটার ডেলিভারির ক্ষেত্রে। কি, ব্রিং দ্য স্ট্রেটস অ্যাবডোমিনাল পেলভিক মাসল ব্যাক টু নর্মাল। এই যে তোমরা দেখবে যে অ্যাবডোমিনাল যে মায়ের ডেলিভারি হয়েছে, দেখবে ওর মায়ের যে অ্যাবডোমিনাল যে পেটটা আছে সেটা কিন্তু স্ক্র্যাচ হয়ে যায়, মানে হচ্ছে ভাঁজ হয়ে যায়। অনেক মায়ের আছে অনেক বড় বড় ভাঁজ দেখা যায়, ফেটে গেছে এমন টাইপের হয়ে যায় না, ফেটে যাওয়া। তো সেক্ষেত্রে যদি এক্সারসাইজ করা হয় সেটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়। তারপর হচ্ছে পেলভিক মাসল। দেখো ডেলিভারির সময় কিন্তু পেলভিক যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা লুজ হয়ে যায়, তো সেগুলো এক্সারসাইজ করলে সেগুলো কিন্তু অটোমেটিক দেখবে যে মাসেলগুলো ঠিকঠাক হয়। তো পেলভিক মাসল ব্যাক টু নর্মাল, আগের পজিশনে নর্মালে চলে আসে। আর এটা কোনো একদম বিশাল কিছু এক্সারসাইজ করতে হবে না, জিমে যেতে হবে না, এটা হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ক, মানে বাড়ির যদি কাজগুলো টুকিটাকি করো তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। অনেকে কি করে যে ডেলিভারির পর একদম কোনো কাজ করে না, অনেক পরিবার আছে যে ডেলিভারির পর 1-2 বছর ধরে কোনো কাজ করে না, দেখবে তাদের যে মাসলগুলো অনেক কিন্তু ঢিলা ঢালা হয়ে যায়। পেট দেখবে তাদের, সেই মায়ের পেট দেখবে অনেকটা কিন্তু ঢিলা ঢালা, পেট আস্তে আস্তে বড় হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলো এই যে কাজ করাটাও কিন্তু একটা এক্সারসাইজের মধ্যে পড়ে, ঠিক আছে। চলে আসি পরের পয়েন্টে, 4 নম্বর, এডিশনাল ক্যালোরিজ রিকোয়ার্ড দ্য ডিউরিং ল্যাকটেশন, ঠিক আছে। এবার আমরা চলে আসি ক্যালোরি। আমরা এন্টিনেটালে বলেছিলাম কতটা খেতে হবে, এবার হচ্ছে পোস্টনেটালও আমরা বলবো মাকে কতটা খেতে হবে, একটা প্রেগনেন্ট আফটার ডেলিভারি, প্রেগনেন্ট বলবো না, আফটার ডেলিভারি একটা মাদারকে কতটা খেতে হবে সেটা নিয়ে বলবো। দেখো ফার্স্ট 6 মান্থ মানে 6 মাস ধরে তাকে যতটা সে খাবে, মানে খায় তার থেকে প্লাস, মানে হচ্ছে 600 ক্যালোরি আরও বেশি খেতে হবে। যদি একটা ডিম খেত তাহলে ডেলিভারির পরে একটা ডিম এক্সট্রা খেতে হবে, মানে 2টো ডিম খেতে হবে, একটা উদাহরণ দিয়ে বললাম এরকম, মানে 600 প্লাস 600 ক্যালোরি এক্সট্রা খেতে হবে। কেন, সেটা হচ্ছে যেহেতু ডেলিভারির পরে তার বাচ্চা মায়ের দুধ খাবে, সেটাও তো একটা ল্যাকটেশন শরীর থেকে যাচ্ছে, তো সেটা প্রোটিন পাওয়ার জন্য বা এক্সট্রা ক্যালোরিজ তাকে খেতে হয়। এবার বলেছে 6 থেকে 12 মান্থ, মানে হচ্ছে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত, ঠিক আছে। তাহলে সে যে ক্যালোরিটা খাবে সেটা হচ্ছে একটু কমে যাবে, 520 ক্যালোরি পার ডে খেতে হবে। কেন, দেখো 6 মাসের পরে আফটার 6 মান্থের পরে বাচ্চা আস্তে আস্তে কিন্তু আদার্স যে সাপ্লিমেন্টেশন থাকে, মানে সাপ্লিমেন্টেশন নিউট্রিশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে খেতে শিখে,
ঠিক আছে, যেমন হচ্ছে অ্যানিমেল দুধ, অ্যানিমেল বলতে কাউ দুধ মানে হচ্ছে গরুর দুধ, বা এক্সট্রা হচ্ছে হালকা সিদ্ধ, ভালো করে সিদ্ধ করা খিচুড়ি, এগুলো আস্তে আস্তে যেহেতু খেতে শিখে তার কিন্তু মায়ের যে দুধের পরিমাণটা সেটা কিন্তু একটু কম পাওয়া যায়, মানে কম খায় বাচ্চা, যেহেতু কম খায় তাহলে হচ্ছে তার খাওয়াটাও আস্তে আস্তে ক্যালোরিটাও কম খেতে হবে। তো এই হচ্ছে একটা গল্প কেন মানে কমে গেছে। আচ্ছা, পরে চলে আসি অ্যান্টিনেটালে। আমি বলেছিলাম যে ফলিক অ্যাসিড, যেটা হচ্ছে আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড থাকে, সেটা খাওয়ার একটা নিয়ম বলেছিলাম। এবার হচ্ছে পোস্টনেটাল মানে হচ্ছে পিএনসি, পোস্টনেটালের আমরা এই যে আয়রন ট্যাবলেটটা কীভাবে খাওয়ার একটা নিয়ম বলবো, সেটা হচ্ছে দেখো আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এটাও একটা আফটার ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি মাকে সেটা অ্যাডভাইস দিতে হবে কী খেতে, আয়রন ট্যাবলেট অ্যান্ড ফলিক অ্যাসিড, এটা তো একসাথে থাকে। এবার চলে আসছে কিভাবে খাবে, কতটা খাবে সেগুলো জানিয়ে দিই। দেখো 60 mg এলিমেন্টাল মানে হচ্ছে 60 mg এলিমেন্টাল আয়রন অ্যান্ড দ্য 500 mcg ফলিক অ্যাসিড, দুটো মিলে। হ্যাঁ, এটা কোম্পানি এটা দিয়েছে কতটা এমজি থাকে, তো সেটা দিয়েছে, সেটা ডেলি খেতে বলেছে, একটা করে ট্যাবলেট ডেলি খেতে বলেছে, বুঝতে পারলে। আর রেড কালারের ট্যাবলেটটা থাকে। আর এটা দেখো, এটা হচ্ছে কন্টিনিউ করবে, যেটা অ্যান্টিনেটালের সময় বলে দিয়েছিলাম যে টু বি কন্টিনিউ ফর 180 মানে 180 ডেজ, মানে হচ্ছে 6 মাস ধরে কিন্তু খেতে হবে, পোস্টপার্টাম পিরিয়ড পর 6 মাস ধরে খেতে হবে। এবার চলে আসি ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংয়েও কিছু অ্যাডভাইস দেওয়া হয়। কী কী অ্যাডভাইস, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য আইইউডি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, একটা ডিভাইস যেটা হচ্ছে কপাটি, PPIUCD, ঠিক আছে। সেটার মধ্যে একটা দেখো নন হরমোনাল আর একটা হচ্ছে হরমোনাল। এইটা হচ্ছে যে একটা ডিভাইস যদি লাগানো থাকে সেটা হচ্ছে নন হরমোনাল, ঠিক আছে। সেই হরমোন থেকে মানে সেই জায়গা থেকে কোনো কিছু স্বীকৃত মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে না, যেটা হচ্ছে সিক্রেশন হচ্ছে না। হরমোন থেকে তো সিক্রেশন হয়, সেটা থেকেই তো কাজ করে। আর হচ্ছে হরমোনাল যেটা বলে সেটা হচ্ছে যেমন হচ্ছে 6 মাস ধরে যে বাচ্চা মায়ের দুধ খায়, সেটা হচ্ছে ল্যাকটেশন, ওই সময় পিরিয়ডটা যে 6 মাস ধরে যে বাচ্চা দুধ খায়, কন্টিনিউ যদি বাচ্চা দুধ খায় 6 মাসে, সেই সময় কিন্তু প্রেগনেন্ট থাকে না সাধারণত, ঠিক আছে। তো অনেকেই আমরা যখন অ্যাডভাইস করি যে 6 মাস পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াবে মায়ের, আদার্স কোনো কিছু খাওয়াবে না। এটা কি, এটা হচ্ছে কি টু প্রিভেন্ট করে যে তাড়াতাড়ি কিন্তু বাচ্চা আসবে না, টু প্রিভেন্ট টু বার্থ কন্ট্রোল, ঠিক আছে। তো এটাও একটা কাজ করে, যেটা হচ্ছে হরমোনালের মধ্যে পড়ে, ঠিক আছে। 6 মাস, এটাই 6 মাস, ঠিক আছে। এবার চলে আসি, এই তো এখানে আমি তোমাদের একটা জিনিস ভালো দিই, কন্ট্রাসেপটিভ আর দ্য চয়েস ডিউরিং ফার্স্ট 6 মান্থ অফ দ্য ডেলিভারি। হ্যাঁ, যেটা হচ্ছে যে 6 মাস তুমি ওইটা কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করবে, ওই যে মায়ের দুধ খাচ্ছে বাচ্চা, সেটা একটা 6 মান্থ পর্যন্ত কাজ করবে, তারপরে কিন্তু আর কাজ করবে না। আর যদি কপাটি পরে নাও, সেটা হচ্ছে 2 রকমের কপাটি থাকে, একটা হচ্ছে 5 বছরের জন্য আর একটা হচ্ছে 10 বছরের জন্য। যেটা হচ্ছে 375 সেটা হচ্ছে 5 বছরের জন্য, যেটা হবে 380 সেটা হচ্ছে 10 বছরের জন্য। কপাটিও ভালো করে জেনে নেবে। আরেকটা হচ্ছে স্টেলাইজেশন। ধরে নাও 2টো বাচ্চা হয়ে গেছে, আর বাচ্চা নিবে না, তাকে অ্যাডভাইস করতে হবে যে তোমার তো 2টো বাচ্চা হয়ে গেছে, তো তুমি এখন স্টেলাইজেশন করে নাও, যেটা হচ্ছে লাইগেশন, পার্মানেন্ট মেথড যেটা বলে, ঠিক আছে। তো এই হচ্ছে পয়েন্টগুলো, তোমরা ভালো করে পড়ে নেবে, তোমরা লিখে নেবে, তোমরা নিজের মতো করে বোঝানোর মানে নিজের মতো করে বুঝবে, ঠিক আছে। আমার বোঝানোর যদি ঠিকমতো তোমাদের মনে না হয়, তাহলে তোমরা পয়েন্টগুলো দেখে নাও, ঠিক আছে। পয়েন্টগুলো দেখে নাও, তোমরা নিজের মতো করে বুঝবে, বা আরও আছে নোট, সেগুলো তোমরা অ্যাড করতে পারো। এবার চলে আসছি, একটা পয়েন্ট এখানে দিয়েছি যে প্রিফেরিয়াল সেপসিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রিফেরিয়াল সেপসিস, ইনফেকশন অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট উইদিন 6 উইক আফটার ডেলিভারি, মানে ডেলিভারির 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা কিন্তু ইনফেকশন থেকে যায় যদি ঠিকমতো না কেয়ারটা করা হয়, ঠিক আছে। কোথায় এটা ইনফেকশন হয়, জেনিটাল ট্র্যাক্ট, সেটা হচ্ছে যেটা হচ্ছে বললাম একটু আগে যে ইউটিআই বা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইচিং প্রবলেম হয়, অনেক কিছু। ওখান থেকে যদি একটা সেপসিস হয়, সেখান থেকে তো ইচিং সৃষ্টি হবে, যেই জায়গাটা সোয়েলিং হয়ে যাবে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে। এবার চলে আসছে সেকেন্ডারি হ্যামারেজ, যেটা হচ্ছে PPA, সেকেন্ডারি হ্যামারেজ। হ্যাঁ, সেটা হচ্ছে ভিজাইনাল ব্লিডিং ফ্রম কি 6 আওয়ার আফটার ডেলিভারি টু এন্ড অফ দ্য
পিওফ্রিয়াম পিরিয়ড মানে 6 উইক মানে 6 সপ্তাহের, এটা কিন্তু মানে 6 ঘন্টা থেকে 6 সপ্তাহ, এটা আওয়ার্স, এটা হচ্ছে উইক, ঠিক আছে, ওটা হচ্ছে উইক। 6 ঘন্টা থেকে 6 সপ্তাহ, 6 ঘন্টা থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই পিরিয়ডটাতে সেকেন্ডারি হেমারেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জিনিস জানিয়ে দিই, আমরা তো মায়ের এত কিছু করলাম, কি করলাম, মায়ের মানে কেয়ার দেওয়ার উদ্দেশ্যটা জানলাম, তারপরে ভিজিট সম্পর্কে জানলাম, ঠিক আছে, কী কী ভিজিট দেওয়া হয়, তারপর হচ্ছে হেলথ চেক আপ সম্পর্কে জানলাম, কী কী হেলথ চেক আপ করা হয়, ঠিক আছে, হেলথ চেক আপ করতে গেলে কী কী এক্সামিনেশন করতে হয়, দেখতে হয়, তারপরে হচ্ছে কী কী কেয়ার নিতে হয়, সব কিছু মায়ের আমরা করলাম, ঠিক আছে। তাকে অ্যাডভাইস কী কী দিতে হবে, কাউন্সিলিং কীভাবে করতে হবে, ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কী কী জানাতে হবে, এগুলো হচ্ছে মায়ের সম্পর্কে জানলাম। এবার জানবো আমরা কেয়ার অফ দ্য চাইল্ড, এবার আমরা বাচ্চাকে কীভাবে কেয়ার করব, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার যে এই যে আরেকটা জিনিস আছে, এই যে এই জিনিসটা মানে এই ব্যাপারগুলো, এগুলো থেকেও তোমাদেরকে জানাবো, তাহলে দেখবে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখানে একটু জেনে নিই, বেশি তো নেই, এইটুকু জেনে নিই। সেটা হচ্ছে যে কেয়ার কী দেবো, দেখো প্রথমে যখন আমরা ডিসচার্জ দিই সেখানে কিন্তু একটা আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিই। সেটা কখন বলি, যে হচ্ছে 6 to 59 মানে হচ্ছে 6 মান্থ থেকে 6 ইয়ার পর্যন্ত খেতে বলি। সেটা মানে হচ্ছে 6 মান্থ মানে হচ্ছে 6 মান্থ টু 6 ইয়ার পর্যন্ত। সেটা হচ্ছে 20 mg এলিমেন্টাল আয়রন অ্যান্ড সেটা হচ্ছে 100 mcg ফলিক অ্যাসিড, এটা আমরা খেতে বলি বাই উইকলি, সপ্তাহে করে। এবার হচ্ছে ব্রেস্ট ফিডিংটাও একটু আমরা জানিয়ে দেব, ঠিক আছে, ডেলিভারি মাদারকে আমরা ব্রেস্ট ফিডিং সম্পর্কে একটু বলে দেব। সেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে বলবো, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে বলবো। কেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে বলছি, দেখো নাথিং এলস বাট ব্রেস্ট মিল্ক ইজ গিভেন আনটিল 6 মান্থ আফটার বার্থ, মানে জন্মের 6 মান্থ পর্যন্ত, 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক অফ দ্য মাদার, শুধুমাত্র মায়ের দুধ পান করাতে বলবো। তা আবার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে বাচ্চা যতটা খেতে চাইবে ততটা ব্রেস্ট মিল্ক করাতে বলবো। আরেকটা হচ্ছে উইনিং সম্পর্কে তোমরা জানো। উইনিং হচ্ছে কি, যে উইনিং জিনিসটা কিন্তু মানে হচ্ছে কোশ্চিন করে ইন্টারভিউতে। অ্যাট দ্য এজ অফ দ্য 6 মান্থ মানে 6 মাস এজ হয়ে গেছে, তারপরে কি, তারপরে যে হচ্ছে ব্রেস্ট ফিড মানে ব্রেস্ট মিল্কের সাথে সাথে ইজ দ্য সাপ্লিমেন্টেড মানে হচ্ছে আরেকটা জিনিস কি করে, সেটা হচ্ছে প্রোটিন, রিচ প্রোটিন, আর হচ্ছে রিচ সাপ্লিমেন্টারি ফুড, একটা রিচ ফুড খাওয়ায়। কি হচ্ছে, এই যে মায়ের দুধের সাথে সাথে অ্যানিমেল মিল্ক মানে হচ্ছে যেটা হচ্ছে গরুর দুধ, তারপর হচ্ছে ম্যাশড ভেজিটেবল, একটু হচ্ছে ভালো সিদ্ধ করে ভেজিটেবল, যেমন আমি বললাম খিচুড়ি বা কোনো ভেজিটেবলগুলো ভালো করে সিদ্ধ করে একটু একটু করে খাওয়ানো স্টার্ট করা। এই যে স্টার্ট করা, এই যে মায়ের দুধের পাশাপাশি যে অন্য কিছু মানে হচ্ছে যেমন হচ্ছে বললাম যে ব্রেস্ট মিল্কের সাথে সাথে মাদার ব্রেস্ট মিল্কের সাথে সাথে যে এই যে ভেজিটেবল বা আদার্স কিছু খাওয়া মানে রিচ খাওয়ায় বা সাপ্লিমেন্টারি দেয়, সেটাই হচ্ছে উইনিং। এটা মনে রাখবে, মাথায় রাখবে। তো এগুলো আজকে আলোচনা করব মানে করলাম। এবার তোমাদেরকে এই জিনিসটা জানাই, এটা সুন্দর করে জানাবো। ভিডিওটা যত বড় হবে তবে তোমরা কিছু মনে করো না, ভিডিওটা দেখার চেষ্টা করো, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট। এবার চলে আসি চেকলিস্ট ধরে ধরে আমি তোমাদেরকে বুঝাই। এটা দেখো এখানে কি বলেছে, ভালো করে দেখো, এখানে লেখাটা হয়তো বুঝতে পারছো না। ডাজ মাদার নিড রেফারেল, কোশ্চেন যদি করে ডাজ মাদার নিড রেফারেল, কোন মাকে আমরা রেফার করব। ধরুন যারা হচ্ছে সাব সেন্টারে ডিউটি করে, পিএসসি লেভেলের ডিউটি করে, সিএসসি লেভেলেরগুলো ডিউটি করে, যারা রুরাল হসপিটালের ডিউটিগুলো করে আরএইচ, তাদের সেখানে যে রেফারগুলো করবে একটা মেডিকেল হসপিটালে বা সুপার স্পেশালিটি হসপিটালে, তারা কি জিনিস দেখতে পেলে তারপরে রেফারটা করবে, ঠিক আছে। এই হচ্ছে একটা কোশ্চেন যে আমরা রেফারটা করবো একটা মাকে, কি জিনিস দেখবে তারপরে রেফারটা করবে। এখানে জিনিসগুলো দিয়ে দিয়েছে মানে পয়েন্টগুলো দিয়েছে। দেখো কি পয়েন্ট দিয়েছে, এটা কিন্তু অন অ্যাডমিশনের সময়, এটা ভালো করে মাথায় রাখবে। আর এটা হচ্ছে কিন্তু আফটার ডেলিভারি না, এটা হচ্ছে যেটা হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ডের সময় বললি, যখন প্রেগনেন্ট থাকবে এক মা, যখন প্রেগনেন্ট থাকে। যদি প্রেগনেন্ট থাকার সময়ে ভিজানাল ব্লিডিং হয়, হতে পারে ভিজানাল ব্লিডিং হলে তো তুমি পারবে না কিছু করতে, সেটা রেফার করতে হবে। তারপর সে কী বলেছে, মানে হচ্ছে হাই ফিভার চলে আসলো, তখন রেফার করতে হবে। সিভার হেডেক অর দ্য ব্লাড ভিজন, এই দেখো ব্লাড ভিজনের ক্ষেত্রে কি ইঙ্গিত দিতে পারে বলো তো, এটা হচ্ছে কি প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে,
তারপর যে কনভালসেন যদি হয় সেটাতে তোমাকে রেফার করতে হবে। এগুলো পয়েন্ট কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, এগুলো ইন্টারভিউর ক্ষেত্রে বলে যে এক মাদারকে মানে এক প্রেগনেন্ট মাদারকে তুমি কি হাই রিস্ক দেখতে পেলে তুমি রেফার করবে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন। তাহলে তোমার পয়েন্টগুলো জানা থাকলে তুমি ইজিভাবে অ্যান্সারগুলো দেবে। কি যদি ভিজাইনাল ব্লিডিং হয়, হাই ফিভার হয়, সিভার হেডেক অর দ্য ব্লাড ভিশন যদি হয়, কনভালসেন যদি হয় তাহলে আমরা রেফার করব। তারপর হচ্ছে সিভার অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, মানে লেবার পেন স্টার্ট হয়নি, তার ক্ষেত্রে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে রেফার করতে হবে হিস্ট্রি অফ দ্য হার্ট ডিজিজ থাকলে রেফার করতে হবে, ডিফিকাল্টি ইন দ্য ব্রিথিং, এগুলোর জন্য তোমাকে রেফার করতে হবে। তো এই হচ্ছে কোশ্চিন, এই হচ্ছে তোমাদের জানিয়ে দিল এটা একটা কোশ্চিনের অ্যান্সারগুলো এই সাইডে, ঠিক আছে, ভালো করে দেখো। পরের কি কোশ্চিন করতে পারে, পার্টোগ্রাফ স্টার্ট সম্পর্কে, তুমি কখন পার্টোগ্রাফ স্টার্ট করবো, দেখো এখানে সমস্ত কিছু দিয়েছে। স্টার্ট হয় কখন আমরা স্টার্ট করব, যখন আমাদের 4 সেন্টিমিটার হয়ে যাবে, দেখো মোর দেন 4 সেন্টিমিটার, ঠিক আছে, দেন সার্ভিক্স শুড বি ডাইলেট, সার্ভিক্স ডাইলেট হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার, তারপরে আমরা কি করব, পার্টোগ্রাফ স্টার্ট করব। কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে সাথে আরেকটা জিনিস যেখানে দিয়ে দিয়েছে যে এভরি 30 মিনিট, মানে এভরি 30 মিনিট 30 মিনিট অন্তর অন্তর আমরা কি প্লট করব কি ম্যাটারনাল পালস, কন্ট্রাকশন, ফিটাল হার্ট রেট অ্যান্ড কালার অফ এমনিওটিক ফ্লুইড, এইগুলো আমরা 30 মিনিট মানে 30 মিনিট অন্তর অন্তর আমরা এগুলো কিন্তু মানে প্লট করব, মানে চেক করব, মানে করব, পার্টোগ্রাফ করব। এখানে বলেছে এভরি 4 আওয়ার মানে 4 ঘন্টা অন্তর অন্তর আমরা কি করব, পিভি করব, পার ভিজানাল এক্সামিনেশন, তারপরে প্লট করব টেম্পারেচার, ব্লাড প্রেশার অ্যান্ড সার্ভিক্স ডাইলেশন, যেটা আমি বললাম পার ভিজানাল এক্সামিনেশন, যেটা অস বলি, অস কত সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে 4 ঘন্টা অন্তর। এইগুলো একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চিন ফর ইন্টারভিউর ক্ষেত্রে এইগুলোই কোশ্চিন করে, ঠিক আছে। এবার চলে আসছি আরেকটা গল্প, এখানে আছে নো অক্সিটোসিন আইদার দ্য ইউরোটোনিক ফর দ্য আননেসেসারি ইন্ডাকশন, ঠিক আছে। এখানে একটা ভালো করে দিয়েছে, গুণচিহ্ন দিয়ে দিয়েছে, কোনো অক্সিটোসিন দেওয়া যাবে না বা কোনো ইন্ডাকশন করা যাবে না ডেলিভারির সময়, ঠিক আছে, প্রেগনেন্ট মাদারকে অ্যান্টিনেটাল পিরিয়ডে। এবার চলে আসি ডাজ মাদার নিড, ঠিক আছে, কি নিড, অ্যান্টিবায়োটিক। একটা মাদার বলছে প্রেগনেন্ট মাদার কখন অ্যান্টিবায়োটিক পাবে, কখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক তো মানে একটা ডেলিভারি মা আসলো তাকে অ্যান্টিবায়োটিক দিব, কেন দিব, কখন দিব, সেগুলো জানতে হবে। দেখো যদি দিয়ে থাকো তাহলে এস, না দিলে নো। যদি দিয়ে থাকো এস, কেন দিয়েছো সেগুলো আগে জানে নাও, পয়েন্টগুলো জানো, কোন মাকে দেওয়া হয়, ঠিক আছে। এগুলো জানলে তোমরা ইজিভাবে অ্যান্সার দিতে পারবে। কোন মাকে দেওয়া হয় ভালো করে দেখো, এখানে লেখা আছে কোন মাকে আমরা, এই দেখো গিভ অ্যান্টিবায়োটিক টু মাদার ইফ, যদি কি 1 নম্বরে বলেছে মাদার টেম্পারেচার মোর দেন 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা 100.5 ডিগ্রি ফারেনহাইট। যদি টেম্পারেচার হাই টেম্পারেচার হয় তখন আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকটা ডক্টর অ্যাডভাইস করবে কি অ্যান্টিবায়োটিক দিবে। তারপরে হচ্ছে ফাউল স্মেলিং, ভিজাইনাল ডিসচার্জ, ভিজাইনাল মানে হচ্ছে ভিজাইনাল থেকে ডিসচার্জ হচ্ছে কোনো ধরনের তোমার হচ্ছে লিকিং হচ্ছে, যেমন হচ্ছে তোমার হয় না রাপচার হয়ে গেছে আগে থেকে, বা কোনো কিছু দুর্গন্ধ বার হচ্ছে সেখান থেকে, তাহলে বুঝে নাও তো সেখান থেকে সেপসিস হওয়ার চান্স আছে বা কোনো ইনফেকশন আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আর একটা মাথায় রাখবে যে রাপচার অফ মেম্বারিজ মোর দেন 12 আওয়ার্স উইদাউট লেবার অর মোর দেন 80 আওয়ার্স উইদাউট লেবার। দেখো যে 12 ঘন্টা ধরে কি কোনো মানে ডেলিভারি হয়নি, তার আগে 12 ঘন্টা সময় ধরে তার আগে ধরনের রাপচার হয়েছে। ব্যাপারটা তোমাদের বলি, রাপচার হয়েছে, রাপচার হওয়ার 12 ঘন্টার মধ্যে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে ঠিক আছে, 12 ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে অ্যান্টিবায়োটিক দেওয়া মানে দিতে হবে। তো এই কথাটাই বলেছে যে রাপচার অফ মেম্বারিজ মোর দেন 12 আওয়ার, যদি রাপচার হওয়ার মোর দেন এত আওয়ার্স মানে 12 আওয়ার হয়ে যায় তাহলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো রাপচার যখন হয় তখন কিন্তু রাপচারের টাইমটা মেনশন করে কখন হলো, কারণ রাপচারের পর আমাদের একটা টাইম টেবিল থাকে যেটা এখানে লেখা আছে, তারপরে যদি ডেলিভারি না হয় তাহলে আমাদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। পরেরটা দেখো লেবার মোর দেন 24 আওয়ার্স অর দ্য অবস্ট্রাকটিভ লেবার। অবস্ট্রাকটিভ লেবার কি, যে 24 ঘন্টা ধরে লেবার পেনেই আছে, মানে ডেলিভারি হচ্ছে না, শুধু লেবার পেনেই আছে, ধরো 24 ঘন্টা ধরে 4 সেন্টিমিটারে আছে, তারপর 2 সেন্টিমিটারে আছে বা লেবার পেনেই আছে,
তো এগুলোর ক্ষেত্রে এটাকে বলে অবস্ট্রাকটিভ, মানে 24 ঘন্টা পার হয়ে গেছে বাচ্চা হয়নি, এটাকে বলে অবস্ট্রাকটিভ, ভালো করে মনে রাখবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেবো, অ্যান্টিবায়োটিক দিব। আর একটা কি, রাপচার অফ দ্য মেমব্রেন লেস দেন 37 উইক জেস্টেশনাল। এই যে জেস্টেশনাল এজ আছে, মানে 37 সপ্তাহের আগে যদি ডেলিভারি হয় তাহলে ওই সময় আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এই হলো আর একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কোশ্চেন। এবার চলে এসেছে ম্যাগনেসিয়াম সালফেট। এগুলো তো অনেকবার বুঝিয়েছি তোমাদের, ম্যাগনেসিয়াম সালফেট কেন দেওয়া হয়, কখন দেওয়া হয়, এগুলো যদি জিজ্ঞাসা করে কেন দিবে, কখন দিবে, কোন মাকে দিবে, তাহলে তো তোমরা জিনিসগুলো না জানলে কী করে বুঝবে, অ্যান্সারও দিতে পারবে না। আগে দেখো গিভিন ম্যাগনেসিয়াম সালফেট মানে হচ্ছে কাকে দিব, এখানে বলে দিয়েছি পয়েন্টগুলো। দেখো 1 নম্বরে মাদার হ্যাজ দ্য সিস্টোলিক বিপি মোর দেন 160 অর দ্য ডায়াস্টোলিক 110, যেটা হচ্ছে 90ও আমরা বলি, মানে হচ্ছে 90, এখানে লেখা আছে 110 উইথ হচ্ছে +3 প্রোটিন ইউরিয়া অর বিপি সিস্টোলিক 140 অর ডায়াস্টোলিক more than 90 with a protein urea trace to the 2 along with the any with fluid। এটার কথা হচ্ছে যদি এক্লাম্পসিয়া মাদার হয়, যদি প্রি এক্লাম্পসিয়া হয়, পিএইচ হয়, তাহলে আমাদের ম্যাগনেসিয়াম সালফেটটা স্টার্ট করা হয়, ঠিক আছে, মনে রাখবে। এক্লাম্পসিয়া মাদার, প্রি এক্লাম্পসিয়া, পিএইচ এগুলোর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করা হয়। তাহলে এক্লাম্পসিয়া কাকে বলবো, এক্লাম্পসিয়া মনে রাখবে সবসময় না, আগে আমি পিআইচ বলি, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, ঠিক আছে, তখনও কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট। পিআইচ কি, যদি বিপি, তার বিপি যদি কি হয়, বিপি যদি 140, এখানে লেখা আছে 160/110 যদি হয়, সেটা হচ্ছে পিআইচ, সেক্ষেত্রে পিআইচ বলবো, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। প্রি এক্লাম্পসিয়া কি, প্রি এক্লাম্পসিয়া হচ্ছে যে প্রি এক্লাম্পসিয়া হলো বিপি যদি 140/90 থাকে, তার সাথে সাথে প্রোটিন ইউরিয়া থাকে +3, তাহলে সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো। এক্লাম্পসিয়া কাকে বলবো, এগুলো কিন্তু কোশ্চিন করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এক্লাম্পসিয়া কাকে বলবো, যদি 140/90 যদি বিপি থাকে, তার থেকেও বেশি থাকতে পারে, মোর দেন সবসময় বলবে। তারপর হচ্ছে প্রোটিন ইউরিয়া প্লাস থাকে, প্লাস কনভালসেন, এখানে কনভালসেন অ্যাড করবে, সেটাকে বলবো এক্লাম্পসিয়া। তো এইগুলো আমাদের 3টা জিনিস জানবে, তার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট স্টার্ট করা হয়, বাকি ক্ষেত্রে হয় না। এখানে দেখো তারপরে কি ধরনের ব্লারিং অফ ভিজন, এটা আগেও অনেকবারই জানাচ্ছি যে ব্লারিং অফ ভিজন হলে বুঝে নেওয়া, সেটা হচ্ছে এক্লাম্পসিয়া মাদারের দিকে যাচ্ছে, প্রি এক্লাম্পসিয়ার দিকে। তো সেই ক্ষেত্রেও আমাদের সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। ডিফিকাল্টি অফ ব্রিথিং, সেক্ষেত্রেও দিতে হবে, ঠিক আছে। তো এগুলো মাথায় মানে ভালো করে ঢুকিয়ে নাও। পরে চলে আসছি, এই কোশ্চেনটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড কোন মাকে দেওয়া হয়, কখন দেওয়া হয়, কত উইকের মধ্যে দেওয়া হয়, কী কী কারণে দেওয়া হয়, ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু করেই থাকে। কর্টিকোস্টেরয়েড এখানে দেখে নাও, কর্টিকোস্টেরয়েড কাকে দেবো, গিভ দ্য কর্টিকোস্টেরয়েড কাকে দেবো, ট্রু প্রিটার্ম লেবার, প্রিটার্ম লেবারের ক্ষেত্রে আমাদের কর্টিকোস্টেরয়েড দিব। তারপর হচ্ছে কন্ডিশন দ্যাট লিড ইমিডিয়েট ডেলিভারি লাইক এপিএইচ, এপিএইচ মাদারের ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড দিব। এপিএইচ মানে অ্যান্টিপার্টাম হেমারেজ, ঠিক আছে, অ্যান্টিপার্টাম হেমারেজ। তারপর হচ্ছে প্রিটার্ম প্রিমেচিওর রাপচার অফ মেমব্রেন, ROM, রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে, যদি হচ্ছে প্রিমেচিওর, ধরনের ডেলিভারির আগে রাপচার হয়ে গেছে, প্রিমেচিওর কাকে বলবো, সেটা হচ্ছে 34 উইকের আগে যদি রাপচার হয়ে যায়, তাহলে হচ্ছে প্রিমেচিওর বা প্রিটার্ম, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। সিভিআর কি, PE/E ফর এক্সামিনেশন, সিভিআর। আর যে আমরা যে কর্টিকোস্টেরয়েড যেটা দিই, সেটা ইঞ্জেকশনের নাম হচ্ছে ডেক্সামেথাসোন 6 mg, এটা নিয়ে আমি আগেরবারও বলেছি। 6 mg IM দিব, 12 আওয়ার মানে হচ্ছে 12 ঘন্টা অন্তর অন্তর দিব, টোটাল 4টা ডোজ দিব, 4টা ডোজ দিব 12 ঘন্টা অন্তর অন্তর, তবে আফটার ডেলিভারির বা ডেলিভারির পর আর দেওয়া হয় না। তো এটা মাথায় রাখবে, ওকে, ভালো করে মনে রাখবে, এইগুলো খুব সুন্দর টপিকগুলো, যদি বুঝো খুব ভালো লাগবে, ঠিক আছে, একদম কনফিউজ হবে না, যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। চলো এবার পরেরটা আলোচনা করি, এখানে আর কিছু বলবো না, এবার হচ্ছে নেক্সট চলে যাই আমি। তো চলে আসি এবার চেকলিস্ট 2।
চেকলিস্ট 2তে আমরা কি দেখব, এটা হচ্ছে চেকলিস্ট 2 কখন মানে হচ্ছে আমাদের দেখা হয়, সেটা হচ্ছে জাস্ট বিফোর অ্যান্ড ডিউরিং বার্থ, মানে জাস্ট বিফোর, কিছু বিফোর এবং ডিউরিং মানে হচ্ছে বাচ্চার সময়ের কালে, এই দুটোর মধ্যে, ঠিক আছে। সেটা হচ্ছে সিজারিয়ানেও হতে পারে আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও হতে পারে। কী আমরা জানবো যে ডাজ মাদার নিড অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক কখন দিব সেটা আগেও বলে দিয়েছি, আর বলার কিছু নাই। ম্যাগনেসিয়াম সালফেট কখন দিব চেকলিস্টের মধ্যে, সেটা আগেও বলে দিলাম 1 নম্বর চেকলিস্টে কী কারণে আমরা দিই। এখানে আর কিছু বলার দরকার নেই, শুধুমাত্র এখানে তোমরা দেখে নাও যে ম্যাগনেসিয়াম সালফেট আমরা কীভাবে দিই, মানে কত ডোজ দিই, কীভাবে দিতে হয় সেখানে লেখা আছে। এখানে ম্যাগনেসিয়াম সালফেটের যে ডোজগুলো কোন রুটে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়, কত ঘন্টা অন্তর অন্তর দেওয়া হয়, সব এখানে লেখা আছে, ঠিক আছে। এই হচ্ছে চেকলিস্ট 2, এখান থেকে কিছু করার মানে বলার মতো নেই। 3 নম্বর চেকলিস্ট 3 নম্বর চেকলিস্ট এখানে লেখা আছে সুন আফটার বার্থের পরে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে যা দেখি আমরা বাচ্চার। তো দেখো এখানে হচ্ছে মাদারের যেগুলো দরকার সেগুলো আমরা তো আগে থেকে জেনে নিয়েছি। এখানে লেখা আছে ইফ মাদার ব্লিডিং অ্যাবনর্মালি, তাহলে যেটা আমরা পিপিএইচ বলি, দেখো এখানে লেখা আছে ইফ ব্লিডিং মোর দেন 500 ml অর দ্য 1 পেট শক ইন লেস দেন 5 মিনিট, 5 মিনিটের মধ্যে যদি 500 ml যদি চলে যায়, ব্লিডিং হয়, তখন আমরা সেটা কিন্তু পিপিএইচ বলি। আর পিপিএইচের যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ভালো করে দেখো পিপিএইচ ম্যানেজমেন্ট আছে না, এটা তোমরা পিপিএইচ ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো করে দেখে নাও কী করতে হয়। তারপরে যদি সেটেলমেন্ট না হয় তাহলে কিন্তু দেখো এফআরইউ হচ্ছে ফার্স্ট রেফারেল ইউনিট, তখন আমাদের ইমিডিয়েটলি রেফার করে দিতে হবে, আমাদেরকে রাখা যাবে না মাকে, সেই মাকে রেফার করতে হবে। যতটা পারবো আমরা আগে ম্যানেজ করব, ম্যানেজ যদি না হয় তখন তাহলে আমাদের কী করণীয় সেটা হচ্ছে রেফার করার, মানে রেফার করতে হবে। তো এটা হচ্ছে তারপরে যে অ্যান্টিবায়োটিক কেন দিতে হয় এটা তো বারবার তোমাদেরকে বলা হয়েছে, এটা নিয়ে কোনো কথা নেই, তবে এখানে ভিভিআই দিলাম যে পিপিএইচ ম্যানেজমেন্ট। আর ম্যাগনেসিয়াম সালফেট সেই একই, কেন দেওয়া হয়, কোন মাকে দেওয়া হয়, কীভাবে দেওয়া হয়। এবার হচ্ছে এখানে ডাজ বেবি নিড অ্যান্টিবায়োটিক কখন পায়, বেবি কেন অ্যান্টিবায়োটিক পায়, কী কারণে পায়, কোন কোন বেবির ক্ষেত্রে দেওয়া হয়, এইটা তোমরা জানবে, এটা কিন্তু আলোচনা করা হয়নি। তাহলে দেখো ব্রিথিং টু ফাস্ট, যে বেবি ব্রিথিং ফাস্টলি হয় যেটাকে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে কিন্তু মোর দেন 60 পার মিনিট ব্রিথিং করছে, ঠিক আছে। টু স্লো যদি হয় লেস দেন 30 পার মিনিট যদি হয় ব্রিথিং, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক। তো এগুলো তোমরা দেখো, বাচ্চা যদি কনভালশন হয় সেই ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, বাচ্চার টেম্পারেচার যদি কোল্ড হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, হট হলে অ্যান্টিবায়োটিক, যদি বাচ্চা অতিরিক্ত কাঁদে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এগুলো কিন্তু দেখবে, আর এগুলোই কোশ্চেন করে, আমি এটা কিন্তু ভিভিআই দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে কখন কোন বাচ্চাকে আমরা রেফার করব, রেফারের কারণগুলো কী কী এগুলো জেনে নাও, কোন বাচ্চাকে রেফার করব, কোশ্চেন করেই থাকে ইন্টারভিউতে, ঠিক আছে। এবার হচ্ছে কি স্পেশাল কেয়ার অ্যান্ড মনিটরিং, কোন বাচ্চাকে আমরা স্পেশাল কেয়ার দেবো, কোন বাচ্চাকে ভালো করে আমরা দেখাশোনা করবো, মনিটরিং করবো, কোন বাচ্চাকে, প্রিটার্ম বাচ্চাকেই তো করতে হবে কারণ লো বার্থ হবে। তারপর হচ্ছে বার্থে ওয়েট লেস দেন 25, মানে হচ্ছে কত 2 কেজি 500 গ্রাম, 2500 গ্রাম। তারপর হচ্ছে নিডস অ্যান্টিবায়োটিক, যদি যে বাচ্চা অ্যান্টিবায়োটিক পাচ্ছে সেই বাচ্চাকে আমরা মনিটরিং করব। রিকোয়ার্ড দ্য রিসার্চটেশন, যে বাচ্চার রিসার্চটেশন হচ্ছে তাকেও মনিটরিং করব। তো এই হচ্ছে মানে ভাইবার জন্য, মানে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো আমি এগুলো জানিয়ে দিলাম। আর যদি আরেকটা দেখিয়ে দিই, এটা হচ্ছে চেকলিস্ট 4 বিফোর ডিসচার্জ, যখন আমরা একটা মাকে বা একটা বাচ্চাকে ডিসচার্জ করব, মানে ছুটি দিব, ছুটি দেওয়ার আগে আমাদেরকে কী কী চেক করতে হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমি ইম্পর্টেন্ট বলতে ভিভিআই কেন, মোস্ট ভিভিআই কথাটা লিখে দিচ্ছি, এটা কিন্তু কোশ্চেন তোমাদের করবেই যদি এই টপিক থেকে করে। দেখো কি বলছে যে আমাদের কী কী দেখে নেওয়া উচিত, যদি এগুলো পাও তাহলে রেফার করে দিবে সঙ্গে সঙ্গে। এখানে আমরা এই পয়েন্টটাতে চলে, ডাজ মাদার নিড দ্য অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিক সম্পর্কে তো জেনে নিলাম, মানে যে ধরনের কোনো মা বা কোনো বাচ্চা অ্যান্টিবায়োটিক পেলে তাহলে আমাদেরকে কিন্তু রেফার মানে ডিসচার্জ করা যাবে না, ঠিক আছে, সেটা কিন্তু হোল্ড হয়ে যাবে। তো এটা ভালো করে জেনে নেবে। 2 নম্বর ডাজ বেবি নিড অ্যান্টিবায়োটিক, যে বাচ্চা অ্যান্টিবায়োটিক পাচ্ছে, মা যদি অ্যান্টিবায়োটিক পায় তাহলে কিন্তু কি ডিসচার্জ করা যাবে না, ঠিক আছে। সেগুলো পয়েন্টগুলো এখানে দেখে নাও। বাচ্চা যদি অ্যান্টিবায়োটিক পায় কী কী কারণে পাচ্ছে, এগুলো কারণে যদি পায় তাহলে মানে বাচ্চাকে ডিসচার্জ করা যাবে না, এগুলো যদি না পায় তাহলে ডিসচার্জ হবে ফুলফিল। আর মানে রেফার তো করতে পারো, যদি এগুলো সেটেলমেন্ট না হয় এই হসপিটালে তাহলে অন্য হসপিটালে রেফার করতে পারো, ঠিক আছে। তো কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। আর এখানে যে ইম্পর্টেন্ট, এটা আমি একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে, ডেঞ্জার সাইন্স, যখন অ্যাডভাইস দিবে, যখন ডিসচার্জ দিবে তখন কিন্তু মাকে অ্যাডভাইস দিবে যে এগুলো যদি সাইন্স দেখতে পাও, এগুলো যদি সিমটম দেখতে পাও তোমার বাচ্চা বা তোমার ক্ষেত্রে, এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে, এটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে, তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে যোগাযোগ করবে, হসপিটালে ডাক্তারকে দেখাবে, ঠিক আছে। এগুলো পয়েন্টগুলো দেখে নাও। আর
অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর আলোচনা করছি না। ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। তবে লাস্ট একটা কথা বলবো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলবে না, লাইক করবে, ঠিক আছে? লাইক খুব ইম্পর্টেন্ট, তোমরা লাইক করবে।